জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলে স্বাক্ষর করবে এনসিপি, জানালেন আক্তার। সংশোধিত সংবিধান প্রণয়নের দাবি। বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে 4 দেশের বিশেষজ্ঞ দল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবহেলা থাকলে কঠোর ব্যবস্থা। শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, বললেন প্রধান উপদেষ্টা। এবং মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ মাছ ধরার 22 দিনের নিষেধাজ্ঞা। ঘাটগুলোতে বেড়েছে ব্যস্ততা, প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে একমত হলেও বাস্তবায়ন প্রক্রিয়া এখনও জনগণ জানে না। বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলে তবেই এনসিপি স্বাক্ষর করবে বলে জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। জুলাই সনদে প্রস্তাবিত বিষয়গুলো বাস্তবায়ন করে 2026 সালে সংশোধিত সংবিধান প্রণয়ন করার দাবিও জানিয়েছেন তিনি। আরপিও সংশোধনী প্রস্তাব এনসিপি ইতিবাচক হিসেবে দেখছে জানিয়ে তিনি বলেন, এনসিপি ইতোমধ্যে এই সংশোধনী বাস্তবায়ন না করতে চিঠিও দিয়েছে। যদি কোনো দলের কারণে প্রস্তাবিত সংস্কারের বিষয়ের গতিপথ পরিবর্তন হয় তাহলে এনসিপি ধরে নেবে লন্ডনে যে বৈঠক হয়েছে সেই বৈঠক অনুসারে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি জানান, জাতীয় স্বার্থে ও দেশের প্রয়োজনে যদি জোটবদ্ধ নির্বাচন করার প্রয়োজন হয় তখন সেটা ভেবে দেখব, তবে এখনো কোনো দলের সাথে জোটে যায়নি এনসিপি। আমরা কমিশনের কাছে আমাদের দাবিসমূহ আবারও পুনর্ব্যক্ত করেছি। আমরা দাবি জানিয়েছি যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সে আদেশের ড্রাফট, সে আদেশের বিষয়বস্তু, সে আদেশের পরিধি, প্রত্যেকটা জিনিস জাতির কাছে উপস্থাপন করতে হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বেলা 11:15 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কার্গো ভিলেজের আগুনের ঘটনা তদন্তের জন্য নমুনা সংগ্রহ করতে এই 4 দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। আগুনের ঘটনায় নাশকতা বা অবহেলা থাকলে সেটি তদন্ত করে বের করা হবে। তিনি জানান, আগুন লাগার পর বিমানবন্দরে নিজস্ব অগ্নি নির্বাপনের 4টি ইউনিট ও ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছালেও কার্গো ভিলেজে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে সময় লেগেছিল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শান্তি ও বহুপাক্ষিকতার যৌথ আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতিসংঘকে ক্রমাগত বিকশিত হতে হবে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। জাতিসংঘ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা জানান, যদি জাতিসংঘ আমাদের সবার শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় তবে তাকে অবশ্যই পরিবর্তিত বিশ্ব বাস্তবতার সঙ্গে অভিযোজিত হতে হবে। আমরা জাতিসংঘ সংস্কারের পক্ষে, যাতে এটি আরও গতিশীল, সমন্বিত এবং পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে সবার প্রত্যাশা পূরণে সক্ষম হয়। প্রধান উপদেষ্টা আরও জানান, 1974 সালে জাতিসংঘের সদস্য পদ পাওয়ার পর থেকে বাংলাদেশ একটি সক্রিয়, দায়িত্বশীল ও অবদানশীল সদস্য রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আজ মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা। মাছ ধরতে যাওয়ার আগ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন উপকূলীয় জেলা পটুয়াখালীর রাঙাবালির জেলেরা। কেউ জাল সেলাই করছেন, আবার কেউ ট্রলার মেরামত করছেন। জেলেরা জানান, নিষেধাজ্ঞা শেষে ভালো মাছ পাওয়ার আশা তাদের, তবে নিষেধাজ্ঞা চলাকালীন অনেকেই সরকারি সহায়তার চাল পায়নি। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, সরকার নিবন্ধিত জেলেদের সঠিক সময়ে সরকারি সহায়তা দিলে জেলেরা আর বেপরোয়া হবে না। এখন জালাপুরিতে ভরতেছি শনিবার দিন দিনগত রাত্রে
আল্লাহ যদি নামও যদি সাগর যাই আমার ভিজিটে পাই তার বাইলে আমার না পাইলে আবার দেশে গেলো। এখন বর্তমানে কিন্তু এই বঙ্গোপসাগরে ভারতের কিছু ট্রলার আছে যারা এখনো বর্তমানে মাছ ধরে। আমরা চাল পাই না, কিছু পাই না, সাগরে জাল পাই, পাইকাররা নেতারা, পাইকাররা হুন্ডা চালায়, পাইকাররা দোকানদারেরা। এই সময়ে যাতে তারা সঠিক সময়ে চালটা পায়, তাহলে কিন্তু জেলেরা অনেক জায়গায় আমরা দেখেছি যে অনেক জায়গায় জেলেরা অনেক বেপরোয়া হয়ে গিয়েছে, তো তারাও কিন্তু আসলে এই অপরাধটা করবে না বলে আমাদের বিশ্বাস। কিছু অসাধু জেলে তারা আইন অমান্য করে সাগর ইলিশ আহরণ করার জন্য নেমেছিল, তাদের আমরা জেল জরিমানা আওতায় নিয়ে আসা হয়েছে এবং মায়েরই সংরক্ষণের জন্য আমরা সর্বদা অভিযান অব্যাহত থাকছে এবং আমরা আশা করি যে জেলেগুলা তাদের চাহিদা অনুরূপ ইলিশ আহরণ করতে পারবে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এআইইউবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এআইইউবি অ্যালামনাই স্টোরি নাইট। রাজধানীর বসুন্ধরা আইসিসিবিতে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন প্রায় ১৫০০ এআইইউবি অ্যালামনাই সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও স্মৃতিচারণায় মুখর ছিল পুরো অনুষ্ঠানের স্থল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার, এআইইউবির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সদস্য ডক্টর হাসানুল এ হাসান, সদস্য ইশতিয়াক আবেদিন। অনুষ্ঠানের সিলভার স্পন্সর ছিল দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ। রূপায়ণ গ্রুপ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাফল্য কামনা করেন। গৃহকর্মীর মজুরি ও মর্যাদা নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মন্তব্য করেছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক। আজ এফডিসিতে গৃহকর্মীদের অধিকার সুরক্ষা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি ও গণস্বাক্ষরতা অভিযানের যৌথভাবে আয়োজিত ছায়া সংসদে তিনি এই কথা বলেন। তিনি জানান, অনেক ক্ষেত্রে গৃহকর্মীদের বুয়া হিসেবে সম্বোধন করা হয়। এই ধরনের অমর্যাদামূলক ও আপত্তিকর শব্দ পরিহার করা উচিত। গৃহকর্মীদের নিবন্ধনের আওতায় আনা হলে তাদের সামাজিক স্বীকৃতি ও অধিকার প্রতিষ্ঠায় সহায়ক হবে বলেও জানান তিনি। কিন্তু বাংলাদেশি গৃহকর্মীরা সেই ব্রিটিশ দাসীদের মতোই কিন্তু। এবার সারা বাংলার খবর। নওগাঁর ধামরাই হাটে গরু বোঝাই ভটভটি উল্টে চাচা ভাতিজার মৃত্যু হয়েছে। সকাল ৮টার দিকে উপজেলার তালঝারি গ্রামের জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, লাইফ হোসেন ভুট্টু ও তার ভাতিজা মাসুদ রানা গরু নিয়ে জয়পুরহাট যাচ্ছিলেন। পথে তালঝারি গ্রামের জোড়া ব্রিজের পশ্চিম পাশে পাকা রাস্তায় পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ধামরাইরহাট থানার ওসি ইমাম জাফর জানান, লাশ দুটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নীলফামারীর সৈয়দপুর শহরে ঝুট কাপড় দিয়ে তৈরি হচ্ছে জ্যাকেট। ঢাকা থেকে ঝুট এনে স্থানীয় প্রায় ৬০টি কারখানায় এসব জ্যাকেট তৈরি করা হয়। বর্তমানে প্রতি বছর প্রায় ১০ থেকে ১২ লাখ জ্যাকেট উৎপাদন হয় সৈয়দপুরে। মোহাম্মদ মাইনুল হকের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। দেশীয় বাজারের পাশাপাশি ভারত, নেপাল, ভুটান সহ বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে সৈয়দপুরের জ্যাকেট, যেখান থেকে বছরে প্রায় ১০০ কোটি টাকা আয় হয়। নীলফামারীর সৈয়দপুর শহরে ঝুট দিয়ে তৈরি হচ্ছে এসব জ্যাকেট। শীত মৌসুম ঘিরে ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা অগ্রিম অর্ডার দিয়ে যাচ্ছেন, যে কারণে ব্যস্ত এখানকার কারিগররা। গতবারের তুলনায় এবারে কাজ একটু বেশি হবে, কারণ সামনে শীত আসতেছে, এই জন্য সব জায়গায় কাজ চলতেছে মোটামুটি। আর গরমের সময় প্যান্ট সেলাই করি আর ঠান্ডার সময় জ্যাকেট সেলাই করি। আগে রেট ভালো ছিল, এখন মজুরি অনেক কম দেয়। আগে যদি এটা মাল ১০০ টাকা দিত, এখন এই মাল ৮০ টাকা দেয়। আমাদের এই মালগুলো ঢাকা থেকে আসে। ঢাকা থেকে আসার পর এখানে আমরা তৈরি করি। তৈরি করার পর ঢাকা থেকেই কখনো পাটি আসে, কখনো চট্টগ্রাম থেকে আসে। ২ বছর আগে সৈয়দপুরে শতাধিক কারখানা থাকলেও বর্তমানে টিকে আছে মাত্র ৬০টি। কাঁচামালের সংকট ও মূল্যবৃদ্ধি সহ নানা কারণে কারখানার সংখ্যা কমেছে। পাশাপাশি ঝুট কাপড়ের দাম বেড়ে যাওয়ায় এ বছরে তৈরি জ্যাকেটের দাম বাড়বে বলে মনে করছেন কারখানার মালিক ও ব্যবসায়ীরা। আমার এখানে কর্মচারী আছে ১০ থেকে ১২টা,
আমি জুনের পর থেকে ডিসেম্বর পর্যন্ত আমি মাল প্রোডাকশন করে ডিসেম্বরে আমাদের ব্যবসা শুরু হয়। এখন কাপড়ের দাম বেশি বিধায় আমরা একটু হিমশিম খাইতেছি, তারপরও মনে করো চেষ্টা করে আমরা ব্যবসা করে চালাচ্ছি। এবার ইনশাল্লাহ চেষ্টা করছি যে আমরা বেশি করে মাল স্টক করার চিন্তা ভাবনা করছি এবং স্টকও করেছি। গতবার চেয়ে এবার একটু রেট বেশি হবে, কারণ হচ্ছে যে আমরা জুট কাপড় যেগুলো আনি অনেকগুলো কারখানা দেখা গেল ঢাকায় যে মিলগুলো বন্ধ হয়ে গেছে, তার কোনো একটু বেশি রেটে কেনা হয়েছে। সরকারি সহযোগিতা পেলে এই জ্যাকেট শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এই স্লোগানে সাভারের ভাকুরতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা। ঢাকা ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির পক্ষে দোয়া ও ধানের শীষে ভোট চান তারা। এতে উপস্থিত ছিলেন ভাকুরতা ইউনিয়ন বিএনপির সভাপতি সারোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও ভাকুরতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কিতাব আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি নাজমুল হক ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। সাভারে ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ৭ম আন্তর্জাতিক সম্মেলন। দুপুরে ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি ইস্টার্ন ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি দ্য গাম্বিয়ার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজবাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর ফরিদ আহমদ সোবহানি। এছাড়া ভিডিও বার্তা প্রদান করেন আইওইউ দ্য গাম্বিয়ার আচার্য প্রফেসর ডক্টর আবু আমিনা বিলাল ফিলিপি এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান। গাজীপুরের কাপাসিয়ার সন্মানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও কালিয়াবো দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনের ভোট গ্রহণ ও ফলাফল সম্পন্ন হয়েছে। এতে সাধারণ অভিভাবক সদস্য ক্যাটাগরিতে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করে 2 জন অভিভাবক সদস্য পদে নির্বাচিত হন। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ ও গণনা শেষে নির্বাচিত 2 জনের নাম ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দিলারা আক্তার ফকির। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি তৌহিদুজ্জামান তপন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, প্রধান সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। গাজীপুর মহানগরের কোনাবাড়ি আমবাগ প্রিমিয়ার লিগের সিজন 2-এর নিলাম অনুষ্ঠিত হয়েছে। কোনাবাড়ির আমবাগ ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় আগামী 7 নভেম্বর এই খেলাকে সামনে রেখে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে 10 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 10 নম্বর ওয়ার্ড ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম কন্ট্রাক্টর। এ সময় ইঞ্জিনিয়ার সালাউদ্দিন জনি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এবার থাকছে আমাদের কৃষি। বগুড়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বিভিন্ন এলাকায় মাঠে মাঠে শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, শিম, মূলা, পালং শাক সহ শীতকালীন বিভিন্ন জাতের সবজি। কৃষকরা বলছেন অল্প সময়ে কম খরচে লাভ ভালো হয় খুশি তারা। সাজু মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ। কেউ খেতে আগাছা পরিষ্কার করছে। বগুড়ায় শীতকালীন সবজি চাষে এমন বাস্তবতায় কৃষকরা, কেউ আবার ব্যস্ত সার প্রয়োগের কাজে। জেলার বিভিন্ন উপজেলায় এবার চাষ হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, সিম, মূলা, পালং শাক সহ শীতকালীন নানা সবজি। কৃষক বলছে এবছর সার, কীটনাশক, ওষুধের দাম বেশি বাড়ায় সবজি চাষে অতিরিক্ত খরচ হচ্ছে তাদের। তবে বাজার দর ভালো থাকলে লাভের আশা কৃষকদের। আমরা এই সময় কপির উপর নির্ভরশীল আর কি। এই সময়ে আমরা কিছু টাকা মানে বেশিরভাগ অর্থই এখান থেকে আসে আর কি। অতিবৃষ্টির কারণে আপনার কপিটা বান্দা দেওয়া লাগতেছে বেশি। যে কোনো সারের দামই বেশি, কীটনাশক ওষুধ তার দাম বেশি। একটা কামলা 500 টাকা, তাহলে আমরা এই ফসল বিক্রি করতেছি কম দামে, আবার সব জিনিস কিনতেছি আমরা মহঙ্গা দামে, তাহলে আমরা কিভাবে চলাফেরা করতে পারি? আমাদের এখানে প্রচুর পরিমাণে কপির আবাদ হয়। এখানে মনে করেন বিঘা প্রতি 30-35 হাজার টাকা খরচ করলে 2 লক্ষ 1.5 লক্ষ টাকা প্রতি বিঘাই পাওয়া যায়। বাগুনের দাম আছে কিন্তু ফলন নাই, এখন আবহাওয়া খারাপ।
কোম্পানির থেকে বীজ সংগ্রহ করছি। ওনারা বলছে বীজ খুব ভালো, সেই হিসেবে যে লাউটা আমি উছি সেই হিসেবে জালি পর্যাপ্ত পরিমাণে দেখতেছি। এদিকে সবজি চাষে নানা পরামর্শ দেওয়ার কথা বলছেন উপজেলা কৃষি বিভাগ। কৃষি প্রণোদনা কার্যক্রম থেকে কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদেরকে শুধু বীজ সহায়তা প্রদান করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদেরকে বীজ এবং সার সহায়তা প্রদান করছি। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্কের পশ্চিমাঞ্চল মুগলা প্রদেশের উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গভর্নরের দপ্তর। নিখোঁজদের উদ্ধারে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। তুরস্কের মুগলা গভর্নরের দপ্তর এক বিবৃতিতে জানায়, এক আফগান নাগরিক সাঁতরে তীরে উঠে স্থানীয় কর্তৃপক্ষকে দুর্ঘটনার খবর দেন। ওই ব্যক্তি জানান, স্থানীয় সময় রাত 1টার কিছু পর মোট 18 জন যাত্রী নিয়ে রাবারের নৌকাটি যাত্রা শুরু করেছিল। কিছুক্ষণের মধ্যেই নৌকাটিতে পানি ঢুকে তা ডুবে যায়। তল্লাশি অভিযানে অংশ নেয়া উদ্ধারকর্মীরা পরে আরও একজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করেন। সমুদ্র থেকে এই পর্যন্ত 14 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এজিয়ান সাগর ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান রুট, যেখানে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে আসা হাজার হাজার অভিবাসী নৌপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ গার্মেন্টস শিল্প ধ্বংসের উদ্দেশ্যে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগে ভারতীয় নাগরিক জগদীশ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, জগদীশ সিং ও তার সহযোগীরা গুলশান, বাড়িধারা, নিকুঞ্জ ও উত্তরা এলাকায় বাইং হাউসের আড়ালে প্রতারণামূলক ব্যবসা চালাচ্ছিলেন। তাদের কর্মকাণ্ডের ফলে আশুলিয়ার লামিম অ্যাপারেলস কারখানা বন্ধ হয়ে যায় এবং প্রায় 5000 শ্রমিক কাজ হারান। দীর্ঘদিন ধরে ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় বাংলাদেশে অবস্থান করছিলেন জগদীশ সিং। রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির একাধিক মামলা রয়েছে। আইডিএবির 44তম জাতীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের হলরুমে। উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক। ইঞ্জিনিয়ার আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার কাজী শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোলাইমান, প্রকৌশলী গোলাম কিবরিয়া, মোহাম্মদ জসিম শিকদার রানা সহ আরও অনেকেই। রাজধানীর দক্ষিণখানের আজমপুর কাঁচাবাজারে বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার। এ সময় তিনি বলেন, বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। চাঁদাবাজি, দখলবাজি কিংবা দুর্নীতি বিএনপির নীতির পরিপন্থী। এতে প্রধান বক্তা ছিলেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। বিজনেস কনফারেন্স ও গ্লোবাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিচারপতি মোহাম্মদ আবু তারিক। বিশেষ অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব আদিজুল হাকিম ও বরেণ্য সঙ্গীত শিল্পী রবি চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোর্শেদ। অনুষ্ঠান পরিচালনা করেন গ্লোবাল ইউথ বিজনেস ইনোভেশন ফোরামের নির্বাহী পরিচালক আর.কে রিপন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলে স্বাক্ষর করবে এনসিপি, জানালেন আখতার। সংশোধিত সংবিধান প্রণয়নের দাবি। বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে 4 দেশের বিশেষজ্ঞ দল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবহেলা থাকলে কঠোর ব্যবস্থা। শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, বললেন প্রধান উপদেষ্টা। এবং মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ মাছ ধরার 22 দিনের নিষেধাজ্ঞা। ঘাটগুলোতে বেড়েছে ব্যস্ততা, প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।